আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো, আমাদের কেমিস্ট্রি একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো আমরা গত ক্লাসে মনে আছে তোমাদের যে আমরা এক্সাম দিয়েছিলাম শুক্রবার। তো আমরা আমাদের ওই পরীক্ষার খাতা তোমরা যারা আমাদের বাসায় দিয়ে গেছো তাদের খাতাগুলো আমরা দেখে ফেলছি। অনেকেই হয়তো তোমার গ্রুপে পোস্ট করছো, অনেকে মেসেঞ্জারে। তো সেগুলো আমরা এখনো দেখতে পারিনি, কারণ অনেকের খাতা যে ছবিটা তুলছে এটা অস্পষ্ট ছিল, যার কারণে আমার চোখে প্রবলেম থাকার কারণে এগুলো আমি সরাসরি দেখতে পারিনি। আমরা দেখবো এক এক করে। তো যারা আমার কাছে খাতাগুলো দিয়ে গেছিলে তাদের খাতাগুলোর মার্কস আমরা এখন ঘোষণা করতেছি। কাজী রিফাত আল মুইন সে পেয়েছে 19। তারপর সে নাহিয়ান দিবা পেয়েছে 20। এরপর জিৎ সরকার পেয়েছে 17। শান্তনা আক্তার রুনা পেয়েছে হচ্ছে 13। এরপরে হচ্ছে আরিফুল ইসলাম রাজু পেয়েছে 16। শর্মী ঘোষ 16। তারপর মারিয়া মোর্শেদ লরিন পেয়েছে 16। তারপর হচ্ছে রূপ দাস পেয়েছে 13। তারপর খালিদ আবদুল্লাহ ফাহিম পেয়েছে 14। ইসমাত জাহান সেতু পেয়েছে 9। মালিহা রিদি পেয়েছে 18। তারপর প্রিয় পেয়েছে 20। আসিফ জাওয়াত পেয়েছে 20। রাফি পেয়েছে 20, রাফি ইসলাম। তারপর অর্ক কুন্ডু পেয়েছে 20। অভ্রনীল মজুমদার 20। তারপর হচ্ছে সুমাইয়া তাসনিম 18। তারপর ইসরাত আহমেদ ইম্পা 17। তারপর সাবিয়া হুমায়রা 19। তারপর কৌশিস নুন 16। তারপর এলাফ আফওয়ানি 18। রাজেশ সাহা 17। তারপর ঋতু সাহা 17। সালিম সাদমান 16। তারপর শেখ রাশিদ নাইব 18। সৌনক দত্ত 20 এবং নাফিস ফুয়াদ সে পেয়েছে 15। তো আমরা যদি অ্যানালাইসিস করি, আমরা যে এক্সামটা নিলাম, আমরা তোমাদের বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছিল, কারণ চ্যাপ্টারে অধিকাংশই সাধারণত অঙ্ক থাকবে, আর এই অঙ্ক ফুল মার্কস পাওয়া যায়। তোমাকে এমন প্রশ্ন, একটা স্টুডেন্টের ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য হলো তাকে প্রশ্ন সিলেকশন করতে হবে। সুতরাং সমস্ত অধ্যায়ের প্রশ্ন লেখা যাবে না। যেমন তুমি অবশ্যই আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের 5ম অধ্যায়ের প্রশ্ন অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কেমিস্ট্রি ফার্স্ট পার্টের 1ম অধ্যায় এবং 5ম অধ্যায়ের প্রশ্ন এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। তাহলে এমন সব অধ্যায়ের অ্যান্সার করতে হবে যেখানে সময় কম লাগবে, ফুল মার্কস পাওয়া যাবে এবং সেখানে ভালো মার্কস উঠবে। তো সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমাদের 3য় অধ্যায় যেমন গুরুত্বপূর্ণ ছিল। তো এই অধ্যায়ে আমরা পরীক্ষা নিয়েছি, মেয়েদের তুলনায় ছেলেরা খুবই ভালো করছে, অধিকাংশ স্টুডেন্ট এখানে খুব ভালো করছে। তো যারা পরীক্ষা দিতে পারোনি তাদের ব্যর্থতা, কারণ এই পরীক্ষা না দেওয়ার প্রবণতা যখন থাকবে, তুমি একসময় দেখবা যে তুমি যখন অ্যাডমিশন মানে বোর্ড পরীক্ষা দিয়েছো এসএসসিতে, তোমার দেখা যাচ্ছে যে জেলা স্কুলের সিট পড়ছে অন্য জায়গা, কন্ডিশনের সিট পড়ছে অন্য জায়গা। সেখানে যতটা তোমার সহজভাবে পরীক্ষা দেওয়া যায়, আমি দেখা দিই করা বলতেছি না, যতটা ফ্রি বা সহজভাবে পরীক্ষা দেওয়া যায়, ইন্টারমিডিয়েট পরীক্ষা কিন্তু এরকম হয় না। ইন্টারমিডিয়েট সিট মনে করো তোমার একটা গভর্নমেন্ট কলেজে পড়বে, সেখানে দেখা যাচ্ছে 7-8 জন টিচার তোমাকে গার্ড দিবে। সো সেখানে কিন্তু এসএসসির মতো এরকম পরীক্ষার অ্যাটমসফিয়ার না, এই একটা কথা। 2 নম্বর, সেখানে প্র্যাকটিক্যালের মার্কসগুলো কিন্তু এরকম পাওয়া যায় না। তো এই সমস্ত দৃষ্টিকোণ। তারপরে অ্যাডমিশন টেস্টের দিকে তাকাও। অ্যাডমিশন টেস্টে তুমি যখন খুলনা থেকে ঢাকায় বুয়েটে পরীক্ষা দিতে যাবা, দেখবা কি পরিমাণ সারা বাংলাদেশের সমস্ত স্টুডেন্ট একসঙ্গে। দেখবা তুমি ট্রেনে, বাসে যখন যাচ্ছ, অথবা তুমি যখন বিভিন্নভাবে যাচ্ছ, তখন দেখবা যে বিভিন্ন জায়গায় স্টুডেন্ট পরীক্ষা দিতে যাচ্ছে। তাহলে এই পরীক্ষা না দিতে নিতে একসময় পরীক্ষা ভীতি সৃষ্টি হবে। এই ভীতি যাদের মধ্যে কাজ করবে, তো আমার তো মনে হয় যে তুমি যখন ঢাকা শহরে পরীক্ষা দিতে যাবা, অ্যাডমিশন টেস্টের সময় তুমি দেখেই ভয় পাবা, অ্যাটমসফিয়ার
দেখে। সমস্ত ঢাকা শহরে যেদিকে তাকাবে স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট গার্ডিয়ান যে একসঙ্গে পরীক্ষা দেওয়ার জন্য গেছে, তখন তোমার মনে হবে যে আমার প্রিপারেশন কি ভালো আছে নাকি খারাপ আছে, আমি কোন পজিশনে আছি। হ্যাঁ, ধারাবাহিকভাবে যদি টিচারদের এই পরীক্ষাগুলো দিতে তোমার কনফিডেন্স লেভেলটা হাই থাকতো, তোমার যেখানে পরীক্ষা দিক না কেন, এখন যারা এখানে 20 পেয়েছে, এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন তারা কিন্তু এটা সলভ করার সামর্থ্য রাখে। আর এই যে পরীক্ষা দিয়ে যারা 13, 14, 15 পেয়েছে, তারা কিন্তু এখন বুঝতে পারলো যে স্যার কেন মার্কসটা কাটলো। এই পরীক্ষাটা না দিলে সে কিন্তু বুঝতেই পারতো না যে আমার এই জায়গাটা ভুল হতে পারে। এখানে এমন সব স্টুডেন্ট যে আমরা বলতে পারি যে আমাদের সালিম সাদমান আসো, তারপর ইম্পা আছে, এরকম আরও অনেকে প্রশ্ন আমরা কিন্তু দিয়েছিলাম সেন্টিমোলার দ্রবণ, তুমি সেটাকে 0.5 ধরছো, অর্থাৎ তোমরা সেটাকে সেমিমোলার দ্রবণ ধরে করছো। তার মানে কি, এটা তোমার অ্যাবসেন্ট মাইন্ডের জন্য এটা হয়েছে, অ্যাবসেন্স মাইন্ডে ছিলে, যার জন্য এরকমভাবে তোমাকে ফুল কনসেন্ট্রেশন দিতে হবে তোমার পরীক্ষা দেওয়ার সময়। তো এই জন্য এরকম অনেকেই কিন্তু এরকম প্রশ্ন ভুল গেছে, অঙ্ক ভুল গেছে, এরকম বিভিন্ন রকমের। তো কোন জায়গাগুলো ভুল গেছে কি গেছে আমরা এখানে ফাইন্ড আউট করছি। তো এই জন্য আমরা বারবার বলি পরীক্ষা ভীতি দূর করতে হবে। শুধু পড়ে গেলাম, অনেক স্টুডেন্ট আছে দেখবা যে শুধু পড়েই যায়, পড়েটা সব মুখস্থ করে গেছে, বোর্ড পরীক্ষায় যে সে ভালো করতে পারতেছে না। এর একটাই কারণ হচ্ছে পরীক্ষা না দেওয়ার প্রবণতা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা পরিস্থিতি দেখো দিন দিন আরো ভয়ঙ্কর রূপ লাভ করতেছে। যারা করোনা হয়নি তাদেরও হচ্ছে, যাদের একবার হয়েছে তাদের আবার হওয়ার সম্ভাবনা। এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে আসলে স্কুল কলেজ যদিও খোলে, তো দেখবা ওইভাবে কিন্তু ব্যাচ অন্ততপক্ষে ভ্যাকসিন আবিষ্কার না হবো অন্তত কিন্তু ব্যাচ করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের টিচার যারা এরকমভাবে লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করতেছে, বা আমরা এরকমভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করতেছি, এটা তো কিছুটা হলেও তোমাদের উপকারে আসতেছে এবং তোমাদের জন্য ক্ষুদ্র প্রয়াস। তো আমরা মনে করি এই জিনিসটা তোমাকে কাজে লাগাতে হবে। যারা কাজে লাগাবে তারা আমরা মনে করি যে তারাই শুধুমাত্র দেখবা ভালো করবে, এবং তারাই অন্তপক্ষে বোকা না। হ্যাঁ, বোকা হলো তারা যারা এই সময়টাকে অবহেলা করতেছে। অনেকেই পরীক্ষা দিচ্ছে, কিন্তু দেখো কি বলেন স্টুডেন্ট, অথচ পরীক্ষা দিচ্ছে মাত্র কয়জন। হ্যাঁ, তো অনেকেই আছে যে এই সময়টা বাসায় টিচার রাখবো, বাসায় টিচার কি প্রশ্ন এরকমভাবে করবে নাকি? বাসার টিচার একটা গাইডের একটা প্রশ্ন, তার সময় আছে। তুমি যে টাকাটা দিবা সেই টাকার মাধ্যমে সে যাতায়াতের খরচ অর্ধেক শেষ, আর ওই টাকা দিয়ে সে ও কি প্রশ্ন করবে? ও কি মাথা খাটাবে প্রশ্নের জন্য? আমাদের একটা প্রশ্নের জন্য মাথা খাটানো লাগে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে সে এসে তোমার ইউনিভার্সিটির গল্প টল্প করাবে, একটু স্বপ্ন টপ্ন দেখায়, সে হচ্ছে তোমার ক্লাস শেষ। এই হলো অবস্থা। হ্যাঁ, তো এই সমস্ত করে পড়াশোনা করে লাভ নাই। কথা হচ্ছে যে পরীক্ষাগুলো যে স্যার নেবে, ব্যাজে যে পরীক্ষাগুলো দিচ্ছে এটা সঠিকভাবে দাও। যারা দেওনি তাদের কথা আর কি বলবো, কিছু বলার নেই। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা পরীক্ষা দিয়েছো এবং ভালো করছো তাদের জন্য অসংখ্য দোয়া রইল, এবং সঙ্গে সঙ্গে যারা পরীক্ষা দেওনি তারা অবশ্যই পরবর্তী পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবা। আমরা যে অধ্যায়টা শুরু করছি তোমরা জানো, ইলেকট্রোকেমিস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টাও আমাদের এই পরিমাণগত রসায়নের মধ্যে ছোট চ্যাপ্টার, এবং এখানে ফুল মার্কস পাওয়া যায় কারণ এখানে অঙ্ক আছে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে তোমাদের মনে আছে যে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রিতে ইলেকট্রনীয় পরিবাহী আর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর কথা তোমাদের বলছিলাম। মেইনলি হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়েই আলোচনা, কারণ আমরা বিভিন্ন রকমের সেল বা কোষ গঠন করব। আর এই সেল বা কোষ গঠন করব তখন ইলেকট্রোলাইট নিয়ে গবেষণা করতে হবে। আর এই ইলেকট্রোলাইট অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তার আমাদের রোধ কেমন, আর রোধ যেহেতু সরাসরি বের করা যাচ্ছে না, এই জন্যই পরিবাহিতা বের করব। পরিবাহিতার বিপরীত রাশি হচ্ছে রোধ। এই সমস্ত কারণে আমরা বিভিন্ন রকমের পরিবাহিতা নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছিলাম। তোমরা জানো আমরা সাধারণ পরিবাহিতা, তারপর আপেক্ষিক পরিবাহিতা ইত্যাদি নিয়ে আলোচনা করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো, আমরা যে সাধারণ পরিবাহিতার কথা বলতেছি অথবা আপেক্ষিক পরিবাহিতার কথা বলছি, এই সমস্ত জায়গায় কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কোনো নির্দিষ্ট পরিমাণের কথা বলা হয়নি। তাহলে তোমরাই বলো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যদি কোনো নির্দিষ্ট পরিমাণের কথা না বলা হয়, তাহলে আমরা আমাদের বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে সঠিকভাবে পরিবাহিতা কিন্তু কম্পেয়ার বা তুলনা করতে পারবো না। এই কারণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্টের কথা বলতে হবে। আর যার কারণে আমরা দুইটা নতুন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী তড়িৎ বিশ্লেষ্যের নতুন পরিবাহিতার কথা বলবো। একটা হলো তুল্য পরিবাহিতা, আর একটা হলো মোলার পরিবাহিতা।
তো সুন্দর করে লেখো তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা। তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা লেখা হয়েছে, তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা। সবাইকে লেখছো এই পর্যন্ত? তাহলে একটু ডেফিনেশনটা লেখো। লেখো 1 গ্রাম তুল্য ভরের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, 1 গ্রাম তুল্য ভরের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ 1 সেন্টিমিটার দূরত্বে থাকা 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি তড়িৎদ্বারের মধ্যে রাখলে যে পরিবাহিতা সৃষ্টি হয় তাকে ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তুল্য পরিবাহিতা বলা হয়। তাকে ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তুল্য পরিবাহিতা বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো। তো আমরা যেটা বলার চেষ্টা করতেছিলাম, লক্ষ্য করে একটু, আমাদের অ্যানোড এবং ক্যাথোড এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমরা বলছিলাম 1 সেন্টিমিটার। এবার এর মধ্যে আমরা 1 গ্রাম তুল্যভর, অর্থাৎ গ্রাম তুল্যভরকে ইকুইভ্যালেন্ট ইকিউভি বলা হয়, মনে থাকবে। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট বা তুল্যভর, 1 গ্রাম তুল্যভরে কোনো পদার্থ রাখবো এই 1 সেন্টিমিটার দূরত্ব, এটা সমান 1 গ্রাম তুল্যভর সমান আমরা অন নরমাল লিখতে পারি। কারণ 1 গ্রাম তুল্যভর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনমাত্রা হলো 1 গ্রাম তুল্যভর পার লিটার, অর্থাৎ প্রতি লিটারের মধ্যে 1 গ্রাম তুল্যভরের পদার্থ, যাকে তোমরা জানো যে 1 লিটারে 1 গ্রাম তুল্যভর থাকলে তাকে 1 নরমাল দ্রবণ বলা হয়, মনে থাকবে। তাহলে 1 সেন্টিমিটার দূরত্বে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যবর্তী স্থানে যদি 1 গ্রাম তুল্যভরের পদার্থ স্থাপন করা হয়, রাখা হয়, তাহলে যে আয়ন পাওয়া যাবে তা দ্বারা যে তড়িৎ পরিবাহিত হবে তাকে বলবো আমরা ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তুল্য পরিবাহিতা। তো এই যে তুল্য পরিবাহিতার কথা বললাম, এই তুল্য পরিবাহিতাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, মনে থাকবে, ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। দেখো, একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, তুল্য পরিবাহিতাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। লেখো ল্যামডা ইকুয়াল টু দেখছো কাপ্পা ইন্টু ভি, ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইন্টু ভি, অর্থাৎ তুল্য পরিবাহিতা বের করতে হলে আপেক্ষিক পরিবাহিতাকে আয়তন দিয়ে গুণ করব, মনে থাকবে। কোনো তড়িৎ বিশ্লেষ্যের আপেক্ষিক পরিবাহিতাকে যদি আমরা আমাদের আয়তন দিয়ে গুণ করি, তাহলে আমরা এক্ষেত্রে তুল্য পরিবাহিতা পেতে পারি। এখন আমরা এটা গাণিতিকভাবে দেখাবো। দেখো, মনে করি কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রা, সমান সি গ্রাম তুল্য ভর পার লিটার, অথবা এটা মানে কিন্তু অন নরমাল দ্রবণ। মনে আছে তোমাদের, 1 লিটারে 1 গ্রাম তুল্যভরের পদার্থ দ্রবীভূত থাকলে তখন সেটাকে কিন্তু অন নরমাল দ্রবণ বলা হয়। তোমরা জানো এটাকে নরমালিটিও বলা হয়, ঘনমাত্রাটার নাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এখানে দেখো 1 লিটার লেখা আছে, এই 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। তাহলে আমি কি লিখতে পারি, সি গ্রাম তুল্যভরের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকে 1000 ঘন সেন্টিমিটার দ্রবণে। দেখো, সি গ্রাম তুল্যভরের তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত, সি গ্রাম তুল্যভরের তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত থাকে 1000 ঘন সেন্টিমিটার দ্রবণে, 1000 ঘন সেন্টিমিটার এ। সি গ্রাম তুল্যভরের তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত থাকে 1000 ঘন সেন্টিমিটারে। তাহলে অতএব 1 গ্রাম তুল্যভরের তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত থাকে সমান 1000 বা সি এত ঘন সেন্টিমিটার, বুঝতে লেখা, এত ঘন সেন্টিমিটার পার হচ্ছে গ্রাম তুল্যভর, মনে থাকবে, পার হচ্ছে গ্রাম তুল্যভর। তো একটু খেয়াল করো, তোমাদের জানা আছে, একটু আগে বলছিলাম, কোন তড়িৎ বিশ্লেষ্যের যে আয়তনের মধ্যে 1 গ্রাম তুল্যভরের তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত থাকলে মোট যে পরিবাহিতা সৃষ্টি হয় তাই কিন্তু তুল্য পরিবাহিতা বলা হয়। তাহলে আমরা এই যেটা পেয়েছি এটা হলো আয়তন। দেখো, অতএব আয়তন ভি সমান আমাদের এই আয়তন, দেখো এই আয়তনের মধ্যে 1 গ্রাম তুল্যভরের পদার্থ দ্রবীভূত আছে, এটা সমান আমাদের তুল্য পরিবাহিতা। তাহলে এটা সমান ভি, তাহলে 1000 কিউবিক সেন্টিমিটার বাই সি।
তাহলে বলতো এই মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমি কি লিখতে পারি তুল্য পরিবাহিতা সমান সমান কাপ্পা ইনটু দেখো তো ভি। তাহলে অতএব কাপ্পা ভি সমান সমান আমরা পেয়েছি দেখো 1000 বা হচ্ছে আমাদের সি 1000 কিউবিক সেন্টিমিটার, মনে থাকবে কাপ্পা ইনটু 1000 কিউবিক সেন্টিমিটার বা হচ্ছে সি। এটা সমান সমান হচ্ছে আমাদের তুল্য পরিবাহিতা। আমরা এখান থেকে তুল্য পরিবাহিতার একক বা ইউনিট বের করতে পারি। কাপ্পার একক মনে আছে তোমাদের পার ওহম আর হচ্ছে পার সেন্টিমিটার ইনটু এখানে আছে হচ্ছে কিউবিক সেন্টিমিটার আর সি সমান সমান তোমরা জানো গ্রাম তুল্য ভর অর্থাৎ গ্রাম ইকুইভ্যালেন্ট মনে থাকবে। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি সেন্টিমিটার ঘন সেন্টিমিটার হচ্ছে পার সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারবো আমাদের পার ওহম তারপরে হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, এটাকে উপরে নিয়ে গেলাম। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট পার ইকুইভ্যালেন্ট, দেখছো গ্রাম ইনটু ইকুইভ্যালেন্ট, তারপরে দেখো তার তোমার -1 বা হচ্ছে আমাদের ইনভার্স। তাহলে আমরা এই ক্ষেত্রে ল্যামডার মান পেয়ে গেছি, অর্থাৎ আমাদের তুল্য পরিবাহিতার কিন্তু ইউনিট পেয়ে গেছি। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। এই সূত্রের মাধ্যমে কোনো তড়িৎবিশ্লেষ্য পদার্থের তুল্য পরিবাহিতা বের করা যাবে এবং এই সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের বিভিন্ন তড়িৎবিশ্লেষ্য পদার্থের ঘনমাত্রা বাড়ালে কি হবে, কমালে কি হবে, পরিবাহিতা বাড়বে কি কমবে, এগুলো আমরা বের করতে পারবো। দেখো আমরা এখনই দেখাচ্ছি। এটা কি তাহলে লেখা আছে সবার? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এখানে পেলাম কাপ্পা ইনটু এখানে হচ্ছে 1000 কিউবিক সেন্টিমিটার বা হচ্ছে সি, এটা সমান সমান আমরা ল্যামডা সমান সমান পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটু বিভিন্ন তড়িৎবিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমাদের পরিবাহিতা বিভিন্ন তড়িৎবিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমাদের পরিবাহিতা অর্থাৎ তুল্য পরিবাহিতা কেমন পরিবর্তন হবে সেটা নিয়েই আমরা এখন একটু আলোচনা করব। একটু ভালো করে খেয়াল করবা। তোমাদের মনে আছে একটা তড়িৎবিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা এটা মেইনলি অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করলেও মেইনলি ডিপেন্ড করা হচ্ছে আয়নের সংখ্যার উপর এবং আয়নের গতিবেগের উপর। আমরা গত ক্লাসে বলছিলাম, তোমাদের একটু মনে আছে, আমরা এটা আলোচনা করছিলাম। তো মনে করো আমরা তীব্র তড়িৎবিশ্লেষ্যের কথা বললাম সোডিয়াম ক্লোরাইড। খেয়াল করো একটু, এই সোডিয়াম ক্লোরাইডের তুল্য পরিবাহিতা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো তুমি জানো সোডিয়াম ক্লোরাইড এটা তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ। এটা তার জলীয় দ্রবণে কিন্তু 100% আয়নিত অবস্থায় থাকে, মানে সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে, এবং সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে, সম্পূর্ণ আয়নিত অবস্থায়। জলীয় দ্রবণ অ্যাকুয়াস, তাহলে অ্যাকুয়াস এন্ড অ্যাকুয়াস, দেখছো এটা লিকুইড ছিল, এটা জলীয় দ্রবণে অ্যাকুয়াস এন্ড অ্যাকুয়াস সম্পূর্ণ আয়নিত অবস্থায় আছে। এবং এটা কিন্তু আমাদের দেখো উভমুখী প্রক্রিয়া না, একমুখী প্রক্রিয়া। তো একটু খেয়াল করো, মনে করো আমরা এই যে সোডিয়াম ক্লোরাইডের কথা বলতেছি, এই সোডিয়াম ক্লোরাইড যদি তার আমরা গাঢ় দ্রবণ নিই তাহলে তুল্য পরিবাহিতা আমাদের বাড়বে নাকি কমবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় অথবা লঘু দ্রবণ যে দ্রবণ নেও না কেন আয়নের সংখ্যা কিন্তু ফিক্সড, আয়নের সংখ্যা ফিক্সড। অ্যানোড ক্যাথোড, দেখছো অ্যানোড ক্যাথোড, আমরা এখানে অ্যানোড এবং ক্যাথোড স্থাপন করছি 1 সেন্টিমিটার দূরত্ব। এবার এর মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড স্থাপন করছি। এই সোডিয়াম ক্লোরাইড এখানে আয়নিত অবস্থা আছে, প্লাস মাইনাস মাইনাস প্লাস এরকম আয়নিত অবস্থা আছে 1 সেন্টিমিটার দূরত্ব, ঠিক আছে। এবার আমি যদি সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ নিই, অত্যন্ত গাঢ় দ্রবণ নিই, অর্থাৎ এর মধ্যে সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব বেশি, তাহলে বলতো সোডিয়াম ক্লোরাইডের যদি গাঢ় দ্রবণ নিই তাহলে আমি কি বলতে পারি এই গাঢ় দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো ঘনমাত্রা বেশি থাকার কারণে একটু নিকটে থাকবে, অর্থাৎ বিপরীতধর্মী আয়নের মধ্যে আকর্ষণ বলটা বেশি। বিপরীতধর্মী আয়নের মধ্যে যদি আকর্ষণ বলটা বেশি থাকে, আবার বোঝো গাঢ় দ্রবণ, লঘু দ্রবণ যে দ্রবণ নাও না কেন আয়নের সংখ্যা ফিক্সড, কিন্তু গাঢ় দ্রবণ নিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বিপরীতধর্মী যে আয়নগুলো আছে তাদের মধ্যে আকর্ষণ বলটা বেশি থাকবে। এই আকর্ষণ বলটা যদি বেশি থাকে তাহলে গতিবেগ কমে গেল, গতিবেগ যদি কমে যায় তাহলে রোধ বৃদ্ধি পেল, রোধ যদি বৃদ্ধি পায় তাহলে পরিবাহিতা কমে গেল। তাহলে আমি বলতে পারি যে আমাদের তীব্র তড়িৎবিশ্লেষের ক্ষেত্রে যদি ঘনমাত্রা বাড়ানো হয় তাহলে তার তুল্য পরিবাহিতা কম থাকে, তার তুল্য পরিবাহিতা কম থাকে। ব্যাপারটা কি বোঝা গেছে?
তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে যদি ঘনমাত্রা বাড়ানো হয় তাহলে তার পরিবাহিতা কম থাকবে। একটু খেয়াল করো, আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমেও ব্যাখ্যা করতে পারি। দেখো এখানে দেখো এই সে ঘনমাত্রা, দেখছো যে ঘনমাত্রার সূত্র, তাহলে বলো তো আমি যদি ঘনমাত্রা বাড়ায় দিই, মানে এটা যদি বাড়ায় দিই তাহলে এই মানটা কমলো, ভি কমলো, ল্যামডার মান কমে যাবে। বোঝা গেছে? তাহলে সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করলাম আর এরকমভাবে ব্যাখ্যা করলাম। তাহলে একটু লিখে নাও যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ঘনমাত্রা বাড়ালে বিপরীতধর্মী আয়নের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পায়। বিপরীতধর্মী আয়নের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পায়। এতে করে আয়নের গতিবেগ কমে যায়। এতে করে আয়নের গতিবেগ কমে যায়। এতে করে আয়নের গতিবেগ কমে যায়। তবে মোট আয়নের সংখ্যা ঠিক থাকে। তবে মোট আয়নের সংখ্যা ঠিক থাকে। ফলে ঘনমাত্রা বাড়ালে এদের তুল্য পরিবাহিতা হ্রাস পায়। ফলে ঘনমাত্রা বাড়ালে এদের তুল্য পরিবাহিতা হ্রাস পায়। সবাইকে লেখা হয়েছে এই পর্যন্ত? এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু ভালো করে খেয়াল করো, আমরা আমাদের এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ঠিক রাখলাম, সব ঠিক আছে। আমরা এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনমাত্রা হ্রাস করব। ঘনমাত্রা হ্রাস করব, ভালো করে বুঝবো, ঘনমাত্রা হ্রাস করব। তাহলে তুমি যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে এসো, এটা কিন্তু মানে গাঢ় দ্রবণের ক্ষেত্রে যে পরিমাণ আয়নিত অবস্থায় আছে, লঘু দ্রবণের মধ্যেও কিন্তু সেই পরিমাণ আয়নিত আছে। ভালো করে চিন্তা করো, আমাদের 10 ml দ্রবণ, এই 10 ml দ্রবণের মধ্যে আমাদের মনে করো ঘনমাত্রা আছে, আমরা ধরলাম যে আমাদের 10 ml এর মধ্যে আমাদের 0.1 মোলার দ্রবণ হতে পারে, অথবা যদি আমরা আমাদের 1 গ্রাম তুল্য ভরের কথা বলি সেটাও নিতে পারি, মানে অননর্মাল দ্রবণও নিতে পারি। তো যেটাই নিই না কেন, তাহলে এর মধ্যে আয়নের সংখ্যা কিন্তু ঠিক। আবার যদি আমরা ঘনমাত্রা কমাই দিই, আমরা যদি ঘনমাত্রা কমাতে থাকি 0.5 নর্মাল নিই, তাও কিন্তু আয়নের সংখ্যা ঠিক, শুধুমাত্র পানির পরিমাণটা বেশি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্যের গাঢ় অথবা লঘু উভয় দ্রবণের ক্ষেত্রে আয়নের সংখ্যা ফিক্সড। কিন্তু লঘু দ্রবণের ক্ষেত্রে কি হচ্ছে একটু চিন্তা করো। বলতো লঘু দ্রবণের ক্ষেত্রে আমাদের দ্রাবকের পরিমাণ বেশি। তাহলে দ্রাবকের একটা ডাইইলেকট্রিক ধ্রুবক আছে তুমি জানো, যার কারণে বিপরীতধর্মী আয়নের মধ্যে আকর্ষণ বলটা ছিন্ন করে ফেলছে। তাহলে আমি কি বলতে পারি যে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যখন লঘু দ্রবণ ব্যবহার করতেছি আমরা, মানে গাঢ় দ্রবণ থেকে পানি যোগ করে করে যখন আস্তে লঘু করতেছি, তখন বিপরীতধর্মী আয়নের মধ্যে আকর্ষণ বলটা কমে যাচ্ছে। এই বিপরীতধর্মী আয়নের মধ্যে যখন আকর্ষণ বলটা কমে যাচ্ছে, তখন আমি কি বলতে পারি যে তার গতিবেগ বেড়ে যাচ্ছে। ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ বেড়ে যাচ্ছে। তাহলে গতিবেগ যদি বেড়ে যায়, তাহলে এই জিনিসটা কি রোধের বিপরীত কথাবার্তা না? তাহলে রোধের বিপরীত কথাবার্তা মানেই তো পরিবাহিতা। তাহলে আমি কি বলতে পারি যে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ঘনমাত্রা যদি হ্রাস করতে থাকি, কন্টিনিউয়াসলি যদি হ্রাস করতে থাকি, তাহলে বিপরীতধর্মী আয়নের আকর্ষণ বল কমে যাওয়ার কারণে, তার গতিবেগ বৃদ্ধি পাওয়ার কারণে তুল্য পরিবাহিতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবং তুমি কিন্তু এই সমীকরণ থেকেও দেখতে পারো, এখানে দেখো ঘনমাত্রা কমাই দিচ্ছি, দেখছো এটা আমাদের এই লব এটা হয়। তাহলে দেখো তো আমাদের এই ক্ষেত্রে ঘনমাত্রা যদি কমানো হয় তাহলে এই মানটা বাড়বে, এটা যদি কমে তাহলে এই মানটা বাড়বে, এই মানটা যদি বাড়ে তাহলে ভি বাড়বে, যদি ভি বাড়ে তাহলে ল্যামডার মান বাড়বে। বুঝা গেছে? তার মানে আমাদের ঘনমাত্রা যদি কমানো হয় তাহলে তুল্য পরিবাহিতা বৃদ্ধি পায়। এটা হলো আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি কনসেন্ট্রেশন কমানো হয়। আমরা একটা লেখচিত্রের মাধ্যমে দেখাতে পারি। বিজ্ঞানী হেড উইলার এবং কোলরাস এগুলো নিয়ে গবেষণা করে একটা সমীকরণ দেখা হয়েছে। এগুলো কেমিস্ট্রির হায়ার প্রিন্সিপাল, এটা কিভাবে নির্ণয় করা হয়েছে এগুলো বইতে হয়তো একটু ধারণা দিয়েছে, কিন্তু এগুলো আমাদের লাগবে না, জাস্ট তুমি একটু রিডিং করতে পারো যে কীভাবে যন্ত্রপাতি দিয়ে এগুলো বের করছে। তো আমরা এখানে একটু লেখচিত্রের মাধ্যমে দেখাচ্ছি, খেয়াল করো। বিজ্ঞানীরা আমাদের এই যে তুল্য পরিবাহিতার কথা বলতেছি, এটা ওয়াই অক্ষ বরাবর আমাদের ল্যামডা সি স্থাপন করছে। এখানে সি মানে হচ্ছে সি ঘনমাত্রার জন্য, সি গ্রাম তুল্য ভরের জন্য, সি ঘনমাত্রার জন্য আমাদের তুল্য পরিবাহিতা। আর এদিকে হচ্ছে আমাদের ঘনমাত্রা, বুঝা গেছে? এটাকে রুট সি দিয়ে প্রকাশ করা আছে, বা ঘনমাত্রা তুমি হিসাব করো যে ঘনমাত্রা। তাহলে বলতো এটা এক্স, এটা হলো ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। খুব ভালো করে বুঝবা।
তো মনে করো আমরা এক্স অক্ষ বরাবর আমাদের বাম দিক থেকে ডান দিকে গেলে ঘনমাত্রা আস্তে আস্তে বাড়ছে, তবে ডান দিক থেকে বাম দিকে আসলে ঘনমাত্রা আস্তে আস্তে কমবে। আমরা কাল্পনিক কথাবার্তা বলতেছি। মনে করো 0.1 এই ঘনমাত্রাটা লিখলাম, বা 0.1 না লিখি, মনে করো অন লিখলাম, বোঝা গেছে? এক লিখলাম অন, এক লিখলাম হচ্ছে 0.1। দেখছো ঘনমাত্রা আস্তে আস্তে কমাচ্ছি। মনে করো 1 গ্রাম পার তুল্য ভর, 0.1 গ্রাম পার তুল্য ভর ইত্যাদি, এরকম ঘনমাত্রা কমাচ্ছি। দেখো 0.0 অন, তারপর হচ্ছে আমাদের 0.00 অন। দেখছো এইভাবে আস্তে আস্তে ঘনমাত্রা অসীম লঘুতায় নিয়ে আসছি। দেখছো আস্তে আস্তে ঘনমাত্রা কমাচ্ছি, মানে লঘুকরণ করতেছি। তো বিজ্ঞানী বলতেছে যে প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা বেশি ছিল। ঘনমাত্রা বেশি মানে হচ্ছে আমাদের ওই যে পদার্থটা লিখছি সোডিয়াম ক্লোরাইড, এটা গাঢ় দ্রবণ ছিল, তার তড়িৎ পরিবাহিতা দেখো উপরের দিকে হচ্ছে বেশি, তাহলে এদিকে আমাদের ঘনমাত্রা আমাদের বেশি ছিল, আমাদের পরিবাহিতাটাও কম ছিল। এরপরে আমরা দেখো আমাদের ঘনমাত্রা কমাইছি, ঘনমাত্রা কমালে দেখো পরিবাহিতা বাড়বে, কারণ ঘনমাত্রা যদি কমানো হয় বিপরীতধর্মী আয়নের মধ্যে আকর্ষণ বল আস্তে আস্তে কমছে, গতিবেগ বাড়তেছে। দেখো পরিবাহিতা বাড়তেছে, পরিবাহিতা বাড়ছে, পরিবাহিতা বাড়তেছে। একটু খেয়াল করো। তো আমরা যদি এই বিন্দুগুলোকে যুক্ত করি তাহলে দেখা যায় এরকম ভাবে আমাদের স্ট্রেট লাইন পাওয়া যায়। বুঝছো এরকম স্ট্রেট লাইন পাওয়া যায়। তাহলে দেখছো যে আমাদের আয়নিক যোগ, এটা কিন্তু আয়নিক যোগের ক্ষেত্রে আমাদের লেখচিত্র কথা বলতেছি, যে আয়নিক যোগের ক্ষেত্রে ঘনমাত্রা যদি আস্তে আস্তে কমানো হয় তাহলে তার তুল্য পরিবাহিতা আস্তে আস্তে বাড়বে। এবার দেখো এটা হলো সেই অসীম লঘুতা। দেখছো মানে অসীম লঘু, মানে অত্যন্ত লঘু করছি। তাহলে অত্যন্ত লঘু যদি করি, মানে একেবারে অসীম লঘুতায় ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর গতিশক্তি সর্বোচ্চ থাকবে। বোঝা গেছে? সর্বোচ্চ থাকবে। ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর গতিশক্তি সর্বোচ্চ মান থাকবে, এবং এই অবস্থায় যে পরিবাহিতা পাবো সেটাকে বলবো আমরা অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা। মনে থাকবে? এটা হলো অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা। বিজ্ঞানীরা এই অসীম লঘুতায় তুল্য পরিবাহিতাকে আমাদের ল্যামডা নট দিয়ে প্রকাশ করছে, বা ল্যামডা 0 দ্বারা বা ল্যামডা নট দ্বারা এটা দিয়ে প্রকাশ করা হয়েছে। তো এরপরে ঘনমাত্রা যদি আর কমানো হয়, তাহলে আর পরীক্ষণীয় বিন্দু তেমন পাওয়া যায় না। কিন্তু ওটাগুলোকে যদি পশ্চাৎ দিকে টানতাম তাহলে ওয়াই অক্ষকে সেট করতো। দেখো এই ওয়াই অক্ষকে সেট করতো। দেখছো? তার মানে আমরা কি বলতে পারি যে আমাদের আয়নিক যোগের ক্ষেত্রে ঘনমাত্রা কমাতে কমাতে একটা নির্দিষ্ট ঘনমাত্রায়, নির্দিষ্ট অসীম ঘনমাত্রায় আসার পর, এই ঘনমাত্রা আসার পর তাদের আয়নগুলোর গতিবেগ এত সর্বোচ্চ পরিমাণ থাকবে যে তারপরে আর যদি লঘু করা হয় তাহলে গতিবেগ এরপরে আর হয় না। তাহলে সেই সর্বোচ্চ মান, যে ম্যাক্সিমাম মানটা, যে মানে আমাদের এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আমাদের তড়িৎ পরিবাহিতার সর্বোচ্চ মান হবে, সেটাকে আমরা বলবো অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা। এটাকে বলতেছি আমরা ল্যামডা নট। আশা করি বুঝছো। এটাকে যদি পশ্চাৎ দিকে টানা হয় তাহলে ওয়াই অক্ষকে সেট করবে। মনে থাকে ওয়াই অক্ষকে সেট করবে, এই কথাটা একটু মনে রাখতে হবে। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিয়ে আলোচনা করি তাহলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তাহলে তোমরা একটু হেডিং দাও মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে। এটা শুধু কিন্তু সোডিয়াম ক্লোরাইড না, সবার ক্ষেত্রে। সোডিয়াম ক্লোরাইড হতে পারে, বোঝা গেছে? সোডিয়াম ক্লোরাইড হতে পারে, পটাশিয়াম ক্লোরাইড হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে ইত্যাদি ক্ষেত্রে রেখাটা এরকম। বোঝা গেছে? অবজেক্টিভ আসতে পারে কিন্তু যে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ল্যামডা নট রুট সি, তার ক্ষেত্রে রেখাটা কি হবে? মূল বিন্দুগামী হবে নাকি স্ট্রেট লাইন হবে? সেটা কি ওয়াই অক্ষকে সেট করবে? এরকম বিভিন্ন রকম অবজেক্টিভ হতে পারে, একটু খেয়াল রাখবো। এবং তার ক্ষেত্রে সর্বোচ্চ মানটার নাম কি? ল্যামডা সি নাকি ল্যামডা নট? ল্যামডা নট। এটাকে অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা বলা হয়। বিজ্ঞানী হেডউইলার এবং পোলাসের একটা সূত্র আছে, দেখবো বইতে। হয়েছে লেখা? এবার লেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে। লেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে। একটু দ্রুত লেখা হওয়ার সময় আমাদের শেষ পর্যায়ে আমরা একটা নির্দিষ্ট টার্গেট আছে যে পর্যন্ত আলোচনা করবো, কিন্তু সেটা হচ্ছে না, কারণ এত ডিটেলস আলোচনা করতে গেলে এগুলো নিজেরাই বইতে শান্ত স্যাররা এগুলো পড়াতে চায় না, তারপরে আমরা এগুলো পড়াচ্ছি কারণ এগুলো আমাদের ছোট ছোট প্রশ্ন হবে। সবাইকে লেখা হয়েছে? দেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমরা একটা উদাহরণের মাধ্যমেই দেখাচ্ছি। দেখো মনে করো অ্যাসিটিক অ্যাসিড। দেখছো অ্যাসিটিক অ্যাসিড। তো তুমি জানো অ্যাসিটিক অ্যাসিড তার জলীয় দ্রবণে তুমি জানো এরকম খুবই সামান্য পরিমাণ আয়নিত অবস্থায় থাকে, এবং দেখো উমুখী চিহ্ন দ্বারা আমরা এটা যে সামান্য আয়নিত হয়েছে সেটা উমুখী অবস্থায় লিখছি, অর্থাৎ সাম্য অবস্থায় থাকে। আয়নিত আয়নিত অণু, অআয়নিত অণু এবং আয়নিত অংশের মধ্যে সাম্য অবস্থা বিরাজ করে, তোমরা জানো। অ্যাসিডেট আয়ন আর সেইস প্লাস আয়ন। দেখছো? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটু চিন্তা করো তো, আমরা আমাদের এই যে
আমাদের এই যে মৃদতৈল বিশ্লেষ্য পদার্থ নিয়ে আলোচনা করতেছি, এই মৃদতৈল বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে একবার গাঢ় দ্রবণ নেব, একবার লঘু দ্রবণ নেব, আমরা দেখবো আমাদের এর তুল্য পরিবাহিতা কেমন পরিবর্তন হবে, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো একটু খেয়াল করো, এটা হলো মৃদতৈল বিশ্লেষ্য পদার্থ। তো এই মৃদতৈল বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তুমি যদি ঘনমাত্রা বাড়ায় দাও, অর্থাৎ তুমি যদি অ্যাসিটিক অ্যাসিড আরো যোগ করলে, অ্যাসিটিক অ্যাসিড আরো যোগ করলে এর মধ্যে, বুঝা গেছে, এর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড যোগ করলে, তাহলে বলো কি ঘটনা ঘটবে? আমাদের এই মৃদতৈল বিশ্লেষ্য পদার্থ খুব সামান্য আয়নিত আছে, খুবই নগণ্য পরিমাণ। বিজ্ঞানীরা বলতেছে যে 1000টা অণু থাকলে মাত্র 4টা অণু ভাঙে, 996টা অণু ভাঙেনি। তার মধ্যে আবার অ্যাসিটিক অ্যাসিড যোগ করছি, আবার অ্যাসিটিক অ্যাসিড যোগ করছি, তাহলে অ্যাসিটিক অ্যাসিড যদি যোগ করা হয় তাহলে কিছুটা কমন অ্যান্ড ইফেক্ট সৃষ্টি হবে, যার কারণে বিয়োজন মাত্রা একটু হ্রাস পাবে। একটু খেয়াল করো, তাহলে আমি কি বলতে পারি যে এই যদি এর মধ্যে ঘনমাত্রা বাড়ানো হয় তাহলে অ্যাসিটিক অ্যাসিড বাইরে থেকে যখন যোগ করব, অ্যাসিটিক অ্যাসিড যখন বাইরে থেকে যোগ করব, তখন এই দ্রবণে আয়নের সংখ্যা কম, এই দ্রবণে আয়নের সংখ্যা কম। তাহলে তো আয়নের সংখ্যা যদি কম হয় তাহলে অবশ্যই পরিবাহিতা কমে যাবে, মানে তুল্য পরিবাহিতা কমে যাবে। এবং এটা আমরা আমাদের সূত্রের মাধ্যমে দেখাতে পারি। দেখো এই হলো কনসেন্ট্রেশন, দেখছো? তাহলে আমি যদি বাইরে থেকে ঘনমাত্রা বাড়াই দিই তাহলে সি বাড়লো, সি বাড়লে এটা কমলো, টোটাল মানটা ভির মানটা কমলো, তাহলে ল্যামডার মানটা কমলো। তাহলে আমি কিছু বলতে পারি যে মৃদতৈল বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ঘনমাত্রা বাড়লে তার তুল্য পরিবাহিতা কমে যায়। এবার মৃদতৈল বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ঘনমাত্রা হ্রাস করব, বলো ঘনমাত্রা হ্রাস করব। ঘনমাত্রা ছিল দেখো আমাদের 1 মোলার বা 1 গ্রাম তুল্য ভার পার লিটার, মানে অন নর্মাল, 0.1 অন নর্মাল, 0.0 অন নর্মাল, 0.00 অন নর্মাল, দেখছো? তাহলে আমরা ঘনমাত্রা কিন্তু আস্তে আস্তে কমাচ্ছি। তাহলে ঘনমাত্রা কমালে কি হবে? তুমি পড়ে আসছো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, দেখছো একটার সাথে একটা মিল আছে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের কথা কি মনে আছে তোমাদের? দেখো তো সূত্রটা কি, আলফা ইজ প্রপোর্শনাল টু 1/√c, দেখছো এই সেই √c, দেখো এই যে √c, দেখছো √c, এই যে √c। তাহলে বলো তো মৃদতৈল বিশ্লেষ্য পদার্থ সেটা হতে পারে মৃদু অ্যাসিড অথবা মৃদু ক্ষার, যাদের ঘনমাত্রা, দেখছো যদি ঘনমাত্রা কমানো হয় তাহলে বিয়োজন মাত্রা বাড়বে, দেখছো ঘনমাত্রা যদি কমানো হয় বিয়োজন মাত্রা বাড়বে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড খুব সামান্য পরিমাণ আয়ন তৈরি করছিল, কিন্তু এবার যদি তার এই মৃদতৈল বিশ্লেষণের ক্ষেত্রে ঘনমাত্রা যদি কমাতে থাকি তাহলে অসওয়াল্ডের সূত্র অনুসারে ঘনমাত্রা কমালে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ বিয়োজন মাত্রার সাথে তার কনসেন্ট্রেশনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে মৃদতৈল বিশ্লেষণ, এটা কিন্তু মৃদতৈল বিশ্লেষ্য পদার্থের জন্যই প্রযোজ্য, অন্য কোনো পদার্থের ক্ষেত্রে না। তোমরা পড়ে আসছো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তাহলে বলো অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে যদি ঘনমাত্রা কমানো হয় তাহলে এই মানটা যদি কমে তাহলে এই মানটা বাড়বে, তার মানে বিয়োজন মাত্রা বাড়বে, অ্যাসিডিক অ্যাসিড বেশি পরিমাণ ভাঙবে। মনে করো খুবই সামান্য পরিমাণ ভাঙছিল, এবার বিয়োজন মাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, ঘনমাত্রা কমাও বিয়োজন মাত্রা বাড়বে। বলো তো বিয়োজন মাত্রা যদি বাড়ে তাহলে বলো তো ওই 1 সেন্টিমিটার দূরত্বে থাকা আমাদের যে অ্যাসিডিক অ্যাসিড ছিল সে প্রাথমিক অবস্থায় যে পরিমাণ আয়ন তৈরি করছিল, ঘনমাত্রা কমানোর ফলে আয়নের সংখ্যা কি তাই থাকবে, পূর্বের মতো থাকবে, নাকি বেড়ে যাবে? বেড়ে যাবে। আয়নের সংখ্যা যদি বাড়ে তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়বে, তার মানে তুল্য পরিবাহিতা বেড়ে যাবে। তাহলে তোমরা বলো, তাহলে আমরা কি বলতে পারি যে এই ক্ষেত্রে মনে করো আমাদের এখানে ছিল ঘনমাত্রা, এখানে আমরা এখানে এই ঘনমাত্রা এর জন্য একটা পরিবাহিতা পেয়েছি, এখানে একটা বিন্দু পেয়েছি। ঘনমাত্রা দেখো কমাচ্ছি, আমরা এখানে একটা বিন্দু পেয়েছি, দেখছো ঘনমাত্রা কমাচ্ছি, এখানে আমরা একটা বিন্দু পেয়েছি, ঘনমাত্রা কমাচ্ছি, এখানে একটা বিন্দু পেয়েছি, ঘনমাত্রা কমাচ্ছি, এখানে একটা বিন্দু পেয়েছি। তাহলে বলতো এটাকে যদি আমরা যুক্ত করে দিই, দেখো আমরা এরকম একটা রেখা পাবো, দেখছো আমরা একটা কার্ভ পেয়েছি। আগের পাশে রয়েছে আমাদের স্ট্রেট লাইন, এবার দেখো আমরা একটা কার্ভ পেয়েছি, দেখো আস্তে আস্তে ঘনমাত্রা বাড়তেছে। বলতো বাড়ার পর দেখো তো এই যে আমাদের অত্যন্ত লঘু অবস্থা, দেখছো? তাহলে তুমি বলো আমি এটাকে এরপরে একটা নির্দিষ্ট লঘুতার পরে এটাকে যত লঘু করি না কেন, যত লঘু করি না কেন, এটা কিন্তু সাম্য অবস্থায় থাকবে, এটা কখনো একমুখী হবে না, কারণ এটা মৃদতৈল বিশ্লেষ্য পদার্থ। এটার ক্ষেত্রে লঘুকরণ করলে হয়তো বিয়োজন মাত্রা বাড়বে, কিন্তু এটা কখনো একমুখী হবে না, সাম্য অবস্থা থাকবে। তার মানে কি 100% আইনত হবে না। তা 100% যদি আইনত না হয় তাহলে তুমি বলো তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অসীম লঘুতায়, যেরকম অসীম লঘুতার জন্য যেরকম তুমি আমাদের সেই অসীম লঘুতার জন্য যেরকম তুল্য পরিবাহিতা ল্যামডা নট পেয়েছিলে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কিন্তু 100% আইনিত না হওয়ার কারণে তুমি অসীম লঘুতায়ও কিন্তু তার ক্ষেত্রে তোমার তুল্য পরিবাহিতা ল্যামডা নট পাবা না। তাহলে আমি কি বলতে পারি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমরা ল্যামডা নট পাবো না।
এমনকি এই যে ল্যামডা নট পাচ্ছি না সেটা এখান থেকে বোঝা যাচ্ছে, কারণ এই রেখাটা দেখো, এই রেখাটা দেখো ওয়াই অক্ষকে সেট করিনি, ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে চলে আসছে, দেখছো? তাহলে আমাদের মৃদতৈল বিশিষ্ট পদার্থের ক্ষেত্রে তুমি যতই লঘু করো না কেন, একটা নির্দিষ্ট সময় পরে ল্যামডা নটের মান পাওয়া যাবে না। এই ক্ষেত্রে আমাদের তুল্যবহিতা বাড়তেই থাকবে, কিন্তু আমাদের সেই অসীম লঘুতার জন্য ল্যামডা নট পাবো না, এবং এটা ওয়াই অক্ষকে সেট করবে না। দেখো এই যে ওয়াই অক্ষকে সেট করিনি, উপরের দিকে চলে আসছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তুল্য পরিবাহিতা কেমন হবে এগুলো বুঝতে পারছো, এবং এ ধরনের প্রশ্ন আসলে তোমরা অবশ্যই পারবা। তাহলে আমি কি একটা প্রশ্ন করতে পারি তোমাদের? বলো তো, আমরা এই যে অ্যাসিটিক অ্যাসিডের কথা বলতেছিলাম, এই অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে প্রশ্নটা একটু লেখো তো দেখি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেখো, অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা বাড়ালে তুল্য পরিবাহিতা কমে, কিন্তু আপেক্ষিক পরিবাহিতা বাড়ে কেন? লেখছো, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে ঘনমাত্রা বাড়ালে তুল্য পরিবাহিতা, এটা শুধু অ্যাসিটিক অ্যাসিড না, মৃদতৈল বিশ্ব সবার ক্ষেত্রে কিন্তু, বুঝছো? লেখো, ঘনমাত্রা বাড়ালে তুল্য পরিবাহিতা কমে কিন্তু আপেক্ষিক পরিবাহিতা বাড়ে কেন? এক কথায় তুল্য পরিবাহিতা কমে কেন সেটা আমরা বলছি, কিন্তু আপেক্ষিক পরিবাহিতা বাড়বে, এটা কি সবাই একমত? অথবা বাড়বে কেন, এক কথায় একটু অ্যান্সার দাও তো। আপেক্ষিক পরিবাহিতা বাড়বে কেন এক কথায়, কমেন্ট সেকশনে অ্যান্সার দাও তো দেখি কেমন বুঝছো। এটা যদি পারো তাহলে বুঝবো যে আমার এই লেকচারটা বুঝতে পারতেছো ইলেকট্রোকেমিস্ট্রি। প্রিয় শিক্ষার্থী বান্ধব, বুঝতেই পারতেছো এটা সো টাফ টপিক, কিন্তু কেমিস্ট্রির হায়ার প্রিন্সিপাল বারবার বলতেছি, মানে প্রচণ্ড পরিমাণ মাথা খাটাতে হবে তোমার, এই জন্য নিয়ে অসংখ্য কোর্স নিজে তৈরি করতে হবে। এই জন্য আমরা একটু স্লো আলোচনা করতেছি এবং ধীরে ধীরে আলোচনা করতেছি, যেন তুমি ব্যাপারগুলো বুঝতে পারো। কারণ ইলেকট্রোকেমিস্ট্রি সবার পড়াই আমরা, কিন্তু আগে পড়ানোর উদ্দেশ্য হলো যে অর্গানিক কেমিস্ট্রি যেহেতু সামনাসামনি পড়তে হবে, আমরা একটু ওয়েট করতেছি যে তোমার ব্যাচ টেস্ট খোলার সম্ভাবনা আছে কিনা। কারণ অর্গানিক কেমিস্ট্রি এত হিউজ পরিমাণ সিলেবাস যে ওটা আসলে লাইভ ক্লাস হবে না, এটা আমাকে সামনাসামনি আলোচনা করতে হবে। তো এই জন্য আমরা ইলেকট্রোকেমিস্ট্রিটা শুরু করলাম, যদি এটা সো টাফ টপিক, কারণ দেখো অনেক মাথা খাটাতে হবে তোমার এখানে। কমেন্ট সেকশনে অ্যান্সার করো দ্রুত, তাহলে বুঝবো যে তুমি পড়াশোনা করতেছো। যে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে তার তুল্য পরিবাহিতা ঘনমাত্রা বাড়ালে কমছে, কিন্তু আপেক্ষিক পরিবাহিতা বাড়ছে, এক কথায় সংক্ষেপে কি কারণটা? দেখো, আমরা একজন অ্যান্সার করছে এখানে, রাফি নাকি কি অ্যান্সার করছে, ফারিয়া অর্পা অ্যান্সার করছে যে স্যার 1 ঘন সেন্টিমিটারে আয়নের পরিমাণ বেড়ে যাবে। নাফিস ফুয়াদ অ্যান্সার করছে আয়নের ডেন্সিটি বেড়ে যাবে। তারপর সাবিনা ইয়াসমিন অ্যান্সার করছে, আব্দুল্লাহ আল মামুন অ্যান্সার করছে একক আয়নের সংখ্যা বেড়ে যাবে। শ্রেয়া ইসলাম নাতাশা অ্যান্সার করছে, লাবিবা অ্যান্সার করছে, তারপর হচ্ছে রাকিব অ্যান্সার করছে। ফাইন, অনেকেই অ্যান্সার করছে, তাহলে সবার অ্যান্সারই হয়েছে, তার মানে বোঝা গেল যে তোমরা আসলে পড়াশোনা করতেছো খুব ভালো করে। তাহলে তো তোমাদের কাছে এগুলো টাফ টপিক মনে হচ্ছে না, ফাইন, খুবই ভালো যেটা তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে এখানে আসলে আয়নের সংখ্যা বেড়ে যাবে। কারণ হলো আমরা যখন আপেক্ষিক পরিবাহিতার কথা বলতেছি তখন কিন্তু ফিক্সড, সেটা হলো 1 ঘন সেন্টিমিটার। তা তুমি আমাদের যখন এই অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যখন আরও বেশি অ্যাসিটিক অ্যাসিড যোগ করছো, তাহলে অ্যাসিটিক অ্যাসিড কিছু আয়নিত হয়েছিল, আবার অ্যাসিটিক অ্যাসিড যোগ করছো, তাহলে 1 ঘন সেন্টিমিটারের মধ্যে মোট আয়নের সংখ্যা কিন্তু পূর্বের চেয়ে বেশি।
1 ঘন সেন্টিমিটার জায়গায় আয়নের সংখ্যা বেশি। আর 1 ঘন সেন্টিমিটার জায়গায় যে আয়ন থাকবে সেই আয়ন দ্বারা যে পরিবাহিত হবে তার নাম আপেক্ষিক পরিবাহিতা। সুতরাং আমরা বলতে পারি যেহেতু এখানে আয়তন ফিক্সড করে রাখছে, এই জন্য এই 1 ঘন সেন্টিমিটারে ঘনমাত্রা বাড়ানোর জন্য আয়নের সংখ্যা বেশি থাকার কারণে আমাদের আপেক্ষিক পরিবাহিতা বাড়বে। ফাইন, সবারই অ্যান্সার হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বর্তমান সময়ে রসায়ন বিজ্ঞান আস্তে আস্তে আমাদের উন্নততার দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে তোমরাই বলো আমরা কি নর্মালিটি বা নর্মাল দ্রবণ অথবা আমরা কি গ্রাম তুল্যভার এগুলো নিয়ে বেশি হিসাব নিকাশ করি, নাকি আমরা মোলারিটি নিয়ে মোল নিয়ে আলোচনা করি? মোল নিয়ে বেশি আলোচনা করি, এই জন্য আমরা মোলার পরিবাহিতা নিয়ে আলোচনা করব। তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা খুবই সিম্পল ব্যাপার। অর্থাৎ আগেরবার যে ডেফিনেশন দিয়েছি সেখানে 1 গ্রাম তুল্যভর লিখছিলাম, এবার এখানে 1 মোল পদার্থ লিখব। লেখো 1 মোল কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, লেখো 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি তড়িৎদ্বারের মধ্যে স্থাপন করলে যে পরিবাহিতা সৃষ্টি হয়। 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি তড়িৎদ্বারের মধ্যে স্থাপন করলে যে পরিবাহিতা সৃষ্টি হয় তাকে ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মোলার পরিবাহিতা বলা হয়। তাকে ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মোলার পরিবাহিতা বলা হয়। তাকে ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মোলার পরিবাহিতা বলা হয়। ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মোলার পরিবাহিতা বলা হয়। মোলার পরিবাহিতা বলা হয়। লেখা সবার লক্ষ্য করো, বিজ্ঞানীরা এই মোলার পরিবাহিতাকে ল্যামডা এম দ্বারা প্রকাশ করছে। ল্যামডা এম ইকুয়াল টু একই রকম কাপ্পা ইন্টু ভি, কাপ্পা ইন্টু ভি। তো লেখো একটু মনে করি, লেখো এম মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মনে করি এম মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীত আছে 1000 ঘন সেন্টিমিটার দ্রবণে। এম মোল সংখ্যা লিখলাম, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীত আছে 1000 কিউবিক সেন্টিমিটার দ্রবণে। 1000 কিউবিক সেন্টিমিটার মানে হচ্ছে 1 লিটার, যাকে আমরা মোলারিটি বলি, এবং সেটাকে আমরা ঘনমাত্রা কনসেন্ট্রেশন মোলার দ্রবণ বলি। তাহলে 1 মোল পদার্থ দ্রবীত আছে 1000 কিউবিক সেন্টিমিটার বা হচ্ছে এম, এটা হলো তার আয়তন। তাহলে আমরা লিখতে পারি ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু ভি, আর ভি হচ্ছে আমাদের 1000 কিউবিক সেন্টিমিটার বা হচ্ছে এম। এটা সমান সমান আমরা জানি আমাদের পার ওহম পার সেন্টিমিটার ইন্টু ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের মোল। তাহলে আমরা লিখতে পারি আমাদের পার ওহম, তারপর হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, আর হচ্ছে আমাদের পার মোল। দেখছো, এটা হলো আমাদের মোলার পরিবাহিতার আমাদের একক ইউনিট, এবং এটার মাধ্যমে আমাদের অঙ্ক আছে, প্রচুর পরিমাণে অঙ্ক আমাদের এখানে আছে, ছোট ছোট অনেক অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের এই যে পরিবাহিতার কথা বলতেছি, এই পরিবাহিতা পরিমাপ করার জন্য যে কোষটা ব্যবহার করা হয় তাকে পরিবাহিতা কোষ বলা হয়। তো একটু লেখো, একটু লেখো, কোন নির্দিষ্ট আয়তনের তড়িৎ বিশ্লেষ্যের রোধ মাপার জন্য, কোন নির্দিষ্ট আয়তনের তড়িৎ বিশ্লেষ্যের রোধ মাপার জন্য নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বার একটি কাচের পাত্রে নির্দিষ্ট দূরত্ব রেখে যে কোষ ব্যবহার করা হয় তাকে পরিবাহিতা কোষ বলা হয়।
দেখো কোষ ধ্রুবক, কোষ ধ্রুবক, আমরা এই পরিবাহিতা পরিমাপ করার জন্য আমাদের কোষ ধ্রুবকের মানটা জানতে হবে। কোষ ধ্রুবকটা কি? দেখো কোনো পরিবাহিতা কোষের তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব L, তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব L এবং তড়িৎদ্বারের ক্ষেত্রফল A এর অনুপাতকে ওই তড়িৎ পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক বলা হয়। অর্থাৎ দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব এবং এদের ক্ষেত্রফল, এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে বলছি ওই তড়িৎ পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক। তাহলে কোষ ধ্রুবক সমান সমান আমরা লিখতে পারি, দেখো মধ্যবর্তী দূরত্বকে L দিয়ে প্রকাশ করছি আর ক্ষেত্রফলকে A দিয়ে প্রকাশ করছি। তাহলে কোষ ধ্রুবক সমান সমান L/A। তুমি জানো L হচ্ছে আমাদের সেন্টিমিটার, A হচ্ছে আমাদের সেন্টিমিটার স্কয়ার। তাহলে পরিবাহিতা কোষের কোষ ধ্রুবকের একক হচ্ছে পার সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এই নিয়ে আমাদের দেখো অনেক অঙ্ক আছে, আমরা এক এক করে একটু অঙ্কগুলো দেখাচ্ছি। দেখো এটা পাবো আমরা 519 পেজ, হাজাইনাগের বইতে 519 পেজে পাবো। আমরা কয়েকটা অঙ্ক দেখা দিচ্ছি, দেখো এই অঙ্কগুলো বাসায় করবা। 519 পেজ, প্রত্যেকের বই খোলো 519 পেজে। এখানে দেখো শিক্ষার্থীদের কাজ 4.1 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.1 নরমাল ঘনমাত্রার একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে দুটি তড়িৎদ্বারকে 1 সেন্টিমিটার গুণ 5 সেন্টিমিটার সমান্তরালভাবে 1.5 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করে দ্রবণটির রোধ পাওয়া গেল 50 ওহম। দ্রবণটির তুল্য পরিবাহিতা নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তুল্য পরিবাহিতা বের করতে বলা হয়েছে। তা আমরা জানি তুল্য পরিবাহিতা, এটা হলো আমাদের 4.1। আমরা জানি তুল্য পরিবাহিতা ল্যামডা ইকুয়াল টু, তুমি জানো ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইনটু ভি। ভি মানে হচ্ছে 1000 কিউবিক সেন্টিমিটার বা হচ্ছে আমাদের সি, তাই তো? দেখো এটা হচ্ছে আমাদের তুল্য পরিবাহিতা। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম, কারণ তুমি অঙ্ক করতে হলে এই কাপ্পার মান জানতে হবে। আমরা জানি এটা হলো আপেক্ষিক পরিবাহিতা, কাপ্পা ইকুয়াল টু 1/r, দেখছো, ইনটু L/A। এটা হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। এবার আমরা এই সমীকরণগুলো ইউজ করে প্রথমে দেখো আমরা আপেক্ষিক পরিবাহিতা বের করব, তারপর 1 নম্বর সমীকরণে মান বসা দিলে তুল্য পরিবাহিতা চলে আসবে। তাহলে এখানে দেওয়া আছে গিভেন, দেখো কি কি দেওয়া আছে। দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 0.1 নরমাল, দেখছো অন নরমাল দেওয়া আছে। দ্যাট মিন্স কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.1 নরমাল, দ্যাট ইজ 0.1 নরমাল ইকুয়াল টু 0.1। এটা মনে আছে, এটা গ্রাম তুল্য ভর, গ্রাম তুল্য ভর অর্থাৎ গ্রাম ইকুইভ্যালেন্ট, ইকিউভি, দেখছো গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, বুঝা গেছে? তো না লিখলে হবে, এটা কোন লিখলাম সংক্ষেপে। আচ্ছা, এরপরে দেখো এরপরে আমাদের যে মানটা দেওয়া আছে লক্ষ্য করো, সেটা হলো দুটি তড়িৎদ্বারের 1 সেন্টিমিটার গুণ 5 সেন্টিমিটার। তাহলে এটা হলো ক্ষেত্রফল দেওয়া আছে 1 ইনটু 5, সরাসরি লিখলাম সেন্টিমিটার স্কয়ার সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এরপর দেওয়া আছে 1.5 সেন্টিমিটার দূরত্বে, তাহলে এই ক্ষেত্রে L এর মান দেওয়া আছে 1.5 সেন্টিমিটার দূরত্ব। রোধ পাওয়া গেল R এর মান দেওয়া আছে, দেখো R সমান সমান দেওয়া আছে 50 ওহম, 50 ওহম দেওয়া আছে। দ্রবণটির তুল্য পরিবাহিতা কত, অর্থাৎ ল্যামডা সমান সমান হট, এটা বের করতে হবে। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে কাপ্পা ইকুয়াল টু 1/r এর মান হচ্ছে 50 ওহম, দেখছো, ইনটু L সমান সমান দেওয়া আছে 1.5 সেন্টিমিটার, এর সমান সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার স্কয়ার, দেখছো। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে আমরা যে মানটা পাবো, দেখো আমরা এখানে যে মানটা পেয়েছি 6.0 ইনটু 10 টু দি পাওয়ার -3, এই মানটা পেয়েছি। সবার হয়েছে কিনা আমরা জানি না, একটু দেখো, এত পার ওহম, তারপর হচ্ছে পার সেন্টিমিটার। এবার আমরা 1 নম্বর সমীকরণে কাপ্পার মান বসিয়ে পাই
ল্যামডা ইকুয়াল টু কাপ্পার মান পেয়েছি 6.0 ইন্টু 10⁻³ ইন্টু দেখো 1000 কিউবিক সেন্টিমিটার বা সি সমান সমান 0.1 এত গ্রাম ইকুইভ্যালেন্ট, মনে থাকবে এত গ্রাম ইকুইভ্যালেন্ট। তো এটা ক্যালকুলেশন করলে দেখো এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসছে দেখো এখানে নিচে 60 আসছে, দেখো 60 এত, এটা ক্যালকুলেশন করলে ল্যামডার মান আসছে দেখো এত পার ওহম, তারপর হচ্ছে আমাদের সেন্টিমিটার স্কয়ার আছে গ্রাম ইকুইভ্যালেন্ট, দেখছো পার গ্রাম ইকুইভ্যালেন্ট, দেখো দেখো মিলছে কিনা, তো 60 ওহম, হ্যাঁ 60 ওহম এখানে অ্যানসারটাই আসছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা অঙ্কটা আসলে বুঝতে পারছো যে কি ধরনের অঙ্ক এখানে আমাদের আসছে। একই রকম অঙ্ক পরপর যে অঙ্কগুলো আছে তোমরা পারবা। এখানে দেখো পরপর একই রকমের অঙ্কের কথা বলা হয়েছে। যে কয়টা অঙ্ক আছে 4.6 এর অঙ্কটা করতেছে, দেখো 4.6, দেখো 4.6 এর অঙ্কটা করবো আমরা। দেখো 4.6 বলছে একটি পরিবাহিতা কোষের তড়িৎদ্বারের দূরত্ব হলো 1 সেন্টিমিটার। তাহলে বলো তড়িৎদ্বারের দূরত্ব দেওয়া আছে L = 1 সেন্টিমিটার। এরপর দেওয়া আছে প্রতিটি তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ হলো 4 সেন্টিমিটার স্কয়ার, তাহলে এর সমান সমান দেওয়া আছে 4 সেন্টিমিটার স্কয়ার। প্রতিটা দ্রবণে 50 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। এরূপ দ্রবণ দ্বারা পরিবাহিতা কোষটি পূর্ণ করে রাখলে কোষটির রোধ দেওয়া আছে আর এর মান 7.25 এত ওহম, এটা দেওয়া আছে। ওই দ্রবণের তুল্য পরিবাহিতা কত, তাহলে সেই ক্ষেত্রে কনসেন্ট্রেশন সি সমান সমান দেখো দেওয়া আছে 50 গ্রাম, আমরা গ্রাম তুল্য ভর বের করব, এটাকে তার গ্রাম পারমাণবিক ভর দিয়ে আমরা ভাগ করব, আণবিক ভর দিয়ে ভাগ করব, আণবিক ভর দিয়ে ভাগ করব পটাশিয়াম ক্লোরাইড, সম্ভবত পটাশিয়াম ক্লোরাইড। দেখো পটাশিয়াম হচ্ছে 39 যোগ ক্লোরিন হচ্ছে 35.5, দেখো 74.5, এটা ক্যালকুলেশন করলে 50/74.5, দেখছো এটা সমান সমান আমরা লিখতে পারি 0.67 অন, দেখছো এত গ্রাম ইকুইভ্যালেন্ট, মনে থাকবে এত গ্রাম ইকুইভ্যালেন্ট মনে থাকবে গ্রাম তুল্য ভর, এত গ্রাম ইকুইভ্যালেন্ট। আচ্ছা আমরা এই ক্ষেত্রে বলছে কি বের করতে বলছে, এই ক্ষেত্রে বলছে যে ওই দ্রবণের তুল্য পরিবাহিতা গণনা করো, ওই দ্রবণের তুল্য পরিবাহিতা বের করতে হবে। তো আমাদের তুল্য পরিবাহিতাকে আমরা জানি ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ল্যামডার মান যদি বের করতে চাই তাহলে এই হলো সমীকরণ, সি দেওয়া আছে, কাপ্পার মানটা বের করতে হবে। তাহলে আমি কি লিখতে পারবো যে কাপ্পা সমান সমান আমাদের এই কাপ্পা সমান সমান 1/r ইন্টু L/A, 1/r এর মান দেওয়া আছে 7.25 এত ওহম ইন্টু L সমান সমান দেওয়া আছে 1 সেন্টিমিটার আর এর সমান সমান হচ্ছে 4 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশনটা করি, দেখো ক্যালকুলেশন যদি করি তাহলে এটা আসছে 0.03448 সামথিং এরকম আসবে। তাহলে এত আমাদের পার ওহম আর সে পার সেন্টিমিটার, দেখো এরকম আসছে। তাহলে আমরা আমাদের ল্যামডার মান বের করব, আমাদের তুল্য পরিবাহিতা কাপ্পা সরাসরি মান বসালাম 0.03448, হ্যাঁ এত পার ওহম পার সেন্টিমিটার ইন্টু 1000 কিউবিক সেন্টিমিটার ভাগ হচ্ছে সি 0.67 অন এত গ্রাম ইকুইভ্যালেন্ট।
দেখো ক্যালকুলেশন করলে আমার যেটা আসছে 51.39 এরকম আসছে আমার। এত আমাদের হচ্ছে পার ওহম, তারপর হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট দেখছো, টু দি পাওয়ার -1 দেখছো। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা এই মানটা পেয়েছি, দেখো তোমাদের সাথে মিললো কিনা। এটা হলো 4.6, হ্যাঁ 51.379 একই রকম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের যে পরিবাহিতা নিয়ে যে আলোচনাগুলো করলাম এটা বুঝতে পারছো। আশা করি আমরা নেক্সট দিন আমাদের অধ্যায়ের মূল আলোচনা অর্থাৎ আমাদের তড়িৎ বিশ্লেষণ টপিক এই সমস্ত নিয়ে আলোচনা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা গ্রুপে অনেকেই খাতা দিয়েছো, আমরা নেক্সট দিন তোমাদের এই খাতাগুলো দেখে পাঠিয়ে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।